স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। বিনামূল্যে ফ্ল্যাট নেয়ার অভিযোগে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি লন্ডনে টিউলিপ সিদ্দিকের সম্পত্তির উৎস তদন্ত করা উচিত বলে মন্তব্য করেন তিনি। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টাইমসকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ডক্টর ইউনূস। এদিকে ডক্টর ইউনূসের সাক্ষাৎকারের প্রেক্ষিতে টিউলিপ সিদ্দিককে বরখাস্তের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের বিরোধী দলের নেতা কেমি বেডনক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া পোস্টে টিউলিপ সিদ্দিককে তার পদ থেকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে আহ্বান জানান কেমি। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। স্বজনদের কাছে পেয়ে তিনি মানসিকভাবে আরও চাঙ্গা হয়েছেন। তাদের সান্নিধ্যে ভালো সময় কাটছে বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক। প্রতিদিনই তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় ও লন্ডনের নেতারা। তাদের কাছে দেশের খবর জানতে চান সাবেক প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রতিদিনই চলছে নানা স্বাস্থ্য পরীক্ষা, আর মানসিকভাবেও ভালো আছেন তিনি। এদিকে প্রতিদিনই দলের নেতাকর্মী, পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা দেখা করতে আসছেন, তবে দেখা করতে পারছেন সীমিত পরিসরেই। স্থানীয় সময় শনিবার দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস দেখা করতে যান। এ সময় বেগম খালেদা জিয়া দেশের অবস্থা জানতে চান তাদের কাছে। বেসিক্যালি ম্যাডাম তো আছে গত 17 বছর আর 18 বছর তো কোনো ট্রিটমেন্ট পান নাই। তো এতে উনি আগে যদি ট্রিটমেন্ট পেতেন তাহলে হয়তো আরও অনেক ভালো হতো, কিন্তু সেই ট্রিটমেন্ট সৌভাগ্য আমাদের হয়নি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় স্থিতিশীল। পরিবারের সদস্যদের সান্নিধ্য পেয়ে এখন বেশ ভালো সময় কাটছে তার। তারেক রহমান, ওনার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এবং আমাদের মরহুম আরাফাত রহমান কোকর সহধর্মিনী সৈয়দা শামেলা রহমান সহ ওনার যে 3 নাতনি আছে, ওনারা যেহেতু আসেন, তাই দীর্ঘদিন পরে তাদের যে ফ্যামিলির অর্থাৎ মানসিকভাবে ম্যাডামকে একটু সুস্থ থাকার যে পরিবেশ, সে অবস্থাটা সৃষ্টি হয়েছে। বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে কারাগারে স্লো পয়জনিং করা হয়েছে অভিযোগ করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। যে শেখ হাসিনা ফেসিস্ট, ওনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে এবং এই ষড়যন্ত্রের একটা অংশ স্লো পয়জনও দিয়েছে এবং ওনাকে টর্চারও করেছে। দুর্নীতির অভিযোগে শেখ রেহানার কন্যা ব্রিটিশ পার্লামেন্টের মন্ত্রী টিউলিপ সিদ্দিকির পদত্যাগের দাবিও জানান তিনি। বলেন, পদত্যাগ না করলে ব্রিটিশ বাংলাদেশিরা সবাই একত্রিত হয়ে প্রতিবাদ করবে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছেন। ইউএস কংগ্রেশনাল কংগ্রেসের নেতৃত্বে আগামী 5 ও 6 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠানটির আয়োজন করা হবে। শনিবার বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট একটি বার্ষিক অনুষ্ঠান, যেখানে প্রধান অতিথি হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থাকার কথা রয়েছে। প্রার্থনা এবং আন্তঃধর্মীয় সংলাপের মাধ্যমে রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের একত্র করার প্ল্যাটফর্ম এটি। রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের আগুনে পড়েছে একটি গ্যারেজ ও 2টি কাভার ভ্যান। ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। সকাল 8টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। 8টা 30 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ট্রাক স্ট্যান্ডের গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত, তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্য এবং হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আওয়াজ পাইছি, তারপরে বার হয়ে গেছি। বাড়ি যাওয়ার পরে দেখি আগুন। তো সবগুলো হলো মোবিল টোবিল থাকে না, এই কারণে আর কি জুট মোবিল থাকে। ফার্স্ট দোকান ছিল, এক দোকানে লাগছে, আর মানে প্রত্যেকটা দোকানে আগুন লেগে গেছে আর কি। 12টা ঘরের ভিতরে রেখে আমরা আগুনটাকে বাকি যে 200 ঘরকে আমরা সেভ করতে পেরেছি। মেবি কেউ সুইচ বা অন্য কিছু দিতে গিয়েছে তো শর্ট সার্কিট থেকে আগুনটা লেগে যেত, যেহেতু আমাদের এখানে যে ফ্যান, বিভিন্ন বিদ্যুতের কেবল গুলা গলে গিয়েছে, সেখান থেকে এই সূত্রপাতটা হয়েছে। ঘটনাস্থল থেকে আরও জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, ট্রাক স্ট্যান্ডের আগুন তো ইতিমধ্যে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস, তো কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কি ফায়ার সার্ভিস কিছু জানিয়েছে কিনা জানাবেন।
জানার সাথে যে আগুনের সূত্রপাতটি ঘটেছে 8:30 ঠিক আধা ঘন্টার ব্যবধানে কিন্তু আগুন নিয়ন্ত্রণ নিয়ে এসে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ যদি ফায়ার সার্ভিস তরফ থেকে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তারা তথ্য দেন, যদি আমি একটু দেখাতে চাচ্ছি ডিবিসি নিউজের ক্যামেরার মাধ্যমে, সেটা হচ্ছে ট্রাক স্ট্যান্ডের যে আসলে ভিতরে যে গ্যারেজগুলো রয়েছে সেটি কিন্তু পুরো একেবারে ছাই হয়ে গিয়েছে। আসলে সেখান থেকে তাদের কোনো ধরনের ব্যবহারের সামগ্রী আসলে সংগ্রহ করার জন্য তার বাকি অংশটুকু যেটুকু রয়েছে সেটি তারা তোলার চেষ্টা করেছে। আর কাভার্ড ভ্যানের কথা যদি বলা হচ্ছে, আসলে পুরো ট্রাক স্ট্যান্ডের ভিতরে কিন্তু কাভার্ড ভ্যান রয়েছে। এই পাশে যে কয়েকটি ঘর পড়েছে সেই কয়েকটি কাভার্ড ভ্যান কিন্তু কোনটির পেছনের অংশ কোনটির সামনের অংশ পড়ে গিয়েছে। অর্থাৎ আসলে ভিতরে কোনো জিনিসপত্র না থাকার, পণ্য না থাকার কারণে কিন্তু খুব বেশি কিছু হয় না। আবার কোনটির ইঞ্জিনও পড়ে গিয়েছে। ঠিক এই মুহূর্তে আমরা যে গাড়িটি আসলে দেখানোর চেষ্টা করছি সেটি একটি কাভার্ড ভ্যান। এটি আসলে নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা পণ্য নিয়ে যাওয়ার জন্য এর আগে কিন্তু এখানে যাত্রা বিরতি করে। তো এই অংশটি কিন্তু আসলে ইঞ্জিনটি কিন্তু পড়ে গেছে, একেবারে পড়ে ছাই হয়ে গেছে, আসলে মানে ব্যবহারের উপযোগী হয়ে পড়েছে। তো তারা বলেছে আসলে রাত যে তারা গভীর রাত পর্যন্ত আসলে এখানকার যে কর্মচারী আছেন তারা কাজকর্ম করে শেষ করে কিন্তু ভোররাতের দিকে তারা আসলে ঘুমাতে গিয়েছিলেন। ঠিক তার পূর্বেই কিন্তু আগুনের যে লেলিহান পুরো মুহূর্তের মধ্যে কিন্তু ছড়িয়ে গিয়েছে। তো সেই অবস্থার এই মুহূর্তে কিন্তু আসলে দোকানপাট আসলে যেগুলো গ্যারেজ ছিল সেখান থেকে কিন্তু তারা তাদের গ্যারেজের যে মালামালগুলো রয়েছে সেগুলো কিছুটা উদ্ধার করার চেষ্টা চলছে। তো এই ছিল এখানকার অবস্থা পরিস্থিতি নিয়ে। ধন্যবাদ নাজিম। নিশ্চয়ই পরবর্তীতে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারবো। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পলাতক নেতা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে নৈশভোজের একটি ছবি প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয়, অর্থ আত্মসাৎ এবং আন্দোলনকারীদের হত্যায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও বিতাড়িত আওয়ামী লীগ নেতার সঙ্গে দেখা করেছেন স্টারমার। এ নিয়ে সমালোচনা করেছে পত্রিকাটি। গত জুলাইয়ে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জয় পায় লেবার পার্টি। এতে তার পক্ষ হয়ে কাজ করে আওয়ামী লীগ। কিছু আসনে জয় পেতে ও বাংলাদেশে ব্রিটিশদের ভোট পেতে আওয়ামী লীগের সহযোগিতা তাদের কাজে লেগেছে। এমনকি লেবারকে আওয়ামীপন্থী এক ব্যক্তি নির্বাচনী অনুদানও দিয়েছিলেন। সাম্প্রতিক সময়ে এই সংক্রান্ত একটি প্রতিবেদনও প্রকাশ করেছিল পত্রিকাটি। স্টারমারের সঙ্গে দেখা করার ব্যাপারে আনোয়ারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করেছিল ফিনান্সিয়াল টাইমস, তবে মন্তব্য করতে রাজি হননি তিনি। শেখ হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই, এটা ভারতও বিশ্বাস করে, এমন মন্তব্য করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। মার্কিন এই প্রভাবশালী কর্মকর্তা বলেন, ঢাকায় যা ঘটেছে তার নেপথ্যে ওয়াশিংটনের হাত থাকতে পারে বলে যে ধারণা তৈরি হয়েছে তা ভিত্তিহীন এবং ভুয়া। হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে ভারতের সাংবাদিকদের একটি নির্বাচিত দলের সঙ্গে কথা বলার সময় তিনি এই কথা বলেন। এর আগে একই বার্তা জানিয়েছিল ওয়াশিংটন। এমনকি বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগ কেবলই মিথ্যা বলেও গত বছরের আগস্টে আখ্যায়িত করে দেশটি। সম্প্রতি দিল্লি সফর করেছেন জ্যাক সুলিভান। এবার রাজবাড়ীতে ফুলকপির ভালো ফলনই যেন কাল হয়ে দাঁড়িয়েছে কৃষকদের জন্য। অনেকটা পানির দরে বিক্রি করতে হচ্ছে যত্নে ফলানো সবজিটি। চাষিরা কেজি প্রতি পাচ্ছেন মাত্র 1 থেকে 2 টাকা। এতে গাড়ি ভাড়া তুলতে কষ্ট হচ্ছে তাদের। লোকসানের মুখে পড়ে ক্ষুব্ধ চাষিরা। 1 কেজি চাল কিনে খাওয়া লাগে 150 টাকা, 100 টাকা, 60 টাকা, 80 টাকা দিয়ে 1 কেজি সারের দাম হলো 100 টাকা। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের কৃষক রেজাউল শেখ লাভের আশায় বিস্তৃত মাঠে চাষ করেছেন ফুলকপি। বাজারে দাম না পেয়ে ক্ষেতের সবজি কেটে খেতেই নষ্ট করছেন। অন্য ফসল আবাদের জন্য প্রস্তুত করছেন জমি। কোথাও গরুকে খাওয়ানো হচ্ছে ফুলকপি। পাইকারি বাজারে নিতে যে খরচ তা তুলতেই হিমশিম খাচ্ছেন কৃষকরা। এখন এক জড়িতে কফি দিয়ে 3 মণ 4 মণ, এক জড়ি কফি বিক্রি 100 টাকা, আমরা গাড়ি ভাড়া দিই 400 টাকা, কাটির থেকে আরো 300 টাকা দিবা লাগে। কফির যে অবস্থা, মানে বই পরিষ্কার করতে হবে কাটতে পাগারে ফেলা দিয়ে। গরুতেও খায় না। এর থেকে যদি গম কি ওই যে আপনার রাই শস্য বুনতাম তাও শান্তি পেতাম। এদিকে বাজারে প্রতিটি ফুলকপি বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকায়। বাজার নিয়ন্ত্রণে সরকারের কোনো নজরদারি নেই বলছেন ক্রেতারা। সরকার তো এর ব্যাপারে তদারকি করার কথা, কিন্তু তদারকি নাই। বালিয়াকান্দি থেকে আমার মা নিজেই 20 টাকা কেজি এই ফুলকপি কিনেছেন।
বাজারে একসাথে বেশি সরবরাহ থাকায় দাম কমে আসার কথা বলছে কৃষি বিভাগ। চাষিদের স্বার্থ দেখতে কাজ করছেন তারা। পর্যাপ্ত পরিমাণে থাকার কারণে কিন্তু আগাম যে ফুলকপির বেশি দাম ছিল সেই দাম কিন্তু অনেকটা কমে গেছে। একটা বাজারের সাথে সমন্বয় রেখে চাহিদার ভিত্তিতে তারা যেন উৎপাদন করে। এবার রাজবাড়ীতে 700 হেক্টর জমিতে ফুলকপি আবাদ হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। গোপালগঞ্জে প্রান্তিক ও ক্ষুদ্র 600 চাষিকে প্রণোদনার পেঁয়াজ বীজ ও সার দেয় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, কিন্তু 4 শতাধিক চাষির বীজ থেকে চারা হয়নি 5 ভাগও। এতে চরম ক্ষতির মুখে চাষিরা। সত্যতা মেলায় ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি ও আমদানি নির্ভরতা কমাতে প্রণোদনা কর্মসূচির আওতায় গেল বছরের নভেম্বরে গোপালগঞ্জের 600 প্রান্তিক চাষিকে 1 কেজি করে বাড়ি 1, 4 ও তাহিরপুরি জাতের বীজ দেয় কৃষি উন্নয়ন কর্পোরেশন। পাশাপাশি দেয় 10 কেজি করে সার। প্রণোদনা পেয়ে এসব বীজ আর সার দিয়ে প্রায় 600 বিঘা বীজতলা করেন চাষিরা। এর মধ্যে বাড়ি 4 ও তাহিরপুরি জাতের পেঁয়াজের বীজ পাওয়া 420 কৃষকের মাঠে বীজ বপনের পর অঙ্কুর গজালেও চারা হয়নি 5 ভাগও। লাভের আশায় ধার দেনা ও ঋণ করে জমি বর্গা নিয়ে ক্ষতির মুখে চাষিরা। অসময়ে এসব জমিতে বুনতে পারছেন না অন্য কোনো ফসল। বড় একটা ক্ষতির মুখে পড়ে গেছি আমি, কারণ 1 কেজি বীজ আমি যদিও সরকার আমাকে দিয়েছে কিছু পেয়ে আমি তো খুব খুশি ছিলাম, কিন্তু আসলে বীজটা সেরকম একটাও জ্বালাইনি। সরকারি বীজ তারা পরীক্ষা না করে আমাদেরকে দিয়েছে, তাই এই জন্য সরকারের কাছে আবেদন যে সরকার যেন এই কৃষককে যাতে একটু সুনজরে দেখে। সত্যতা পাওয়ায় ক্ষতিপূরণের আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। জেলা প্রশাসক মহোদয় সহ আমরাও ফিল্ড ভিজিট করেছি, ঘটনার সত্যতা পাওয়া যায়। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। আমাদের মন্ত্রণালয় থেকে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে পুনরায় বীজ সহায়তা প্রদান করা হবে। এবছর জেলায় ৩,৮৩৫ হেক্টর জমি থেকে পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 50,000 মেট্রিক টন। ডিবিসি নিউজ ডেস্ক। নাব্য সংকটে ব্যাহত হচ্ছে ভোলা লক্ষ্মীপুর নৌ রুটের ফেরি চলাচল। ডুবোচরে আটকে যাচ্ছে ফেরি। বাধ্য হয়ে অতিরিক্ত পথ ঘুরে চলাচল করছে নৌযান। এতে সময় লাগছে দ্বিগুণ। ঘাটে দীর্ঘ সময় পণ্যবাহী যানবাহন আটকে নষ্ট হচ্ছে কাঁচামাল। ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। ভোলা লক্ষ্মীপুর নৌরোড দিয়ে দেশের দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষের যাতায়াত। শুষ্ক মৌসুমে জেগে ওঠা ডুবোচরে ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। অপেক্ষায় থাকতে হচ্ছে জোয়ারের। একসময় ভোলা থেকে 23 কিলোমিটার পথ পাড়ি দিয়ে লক্ষ্মীপুর মজু চৌধুরীর ঘাটে যাওয়া যেত। এখন সেখানে অতিরিক্ত 12 কিলোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে। বাড়তি সময় লাগায় ভোলার ইলিশা ফেরিঘাটে আটকা পড়েছে পণ্যবাহী ট্রাক সহ ছোট বড় যানবাহন। নষ্ট হচ্ছে নিত্য প্রয়োজনীয় কাঁচামাল। দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। কুয়াশায় চরের ভিতরে গিয়ে আটকে থাকে, এই জন্য যাইতে ফেরি ছাড়তে যাইতে একটু সমস্যা হয়। ফেরি আটকে থাকে, এই জন্য রাত্রে কুয়াশার জন্য ফেরি চালাতে পারে না। যানবাহন চালকরা বলছেন ফেরিঘাটে 3 থেকে 4 দিন অপেক্ষা করতে হয়। এতে ক্ষতির মুখে পড়ছেন তারা। নাই বাথরুমের ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, ঘন্টার পর ঘন্টা 2 দিন 3 দিন ঘাটের উপর বসে থাকি। চর কুয়াশা এই দুইটা মিলেই দেখা যায় ফেরি চলতে পারতেছে না। ইলিশা ঘাটের কাছেও মজু চৌধুরীর ঘাটে ঢুকতে জেগে ওঠা ডুবোচরে ফেরি আটকে চলাচল ব্যাহত হচ্ছে বলে বললেন ফেরির মাস্টার। এখন বিভিন্ন স্থানে ডুবোচর হওয়াতে বিভিন্ন পথ ঘুরে আসা যাওয়া করতে হয়। অন্য সময় পূর্ণ জোয়ারে যাওয়া আসা করা যেত। ইদানিং নাব্যতা সংকটের কারণে পূর্ণ জোয়ারেও যাওয়া আসা করা যায় না, অনেকগুলো পথ ঘুরে আসতে হয়। সংকট সমাধানে বিআইডব্লিউটিএ এবং নৌ পরিবহন মন্ত্রণালয় বরাবর চিঠি দেওয়া হয়েছে বলে জানালেন বিআইডব্লিউটিসির কর্মকর্তা। তিনি বিআইডব্লিউটিএর চেয়ারম্যান এবং নৌ পরিবহন মন্ত্রণালয় সচিব বরাবর পত্র দিয়েছেন বিষয়টি দেখার জন্য কিংবা ব্যবস্থা গ্রহণ করার জন্য। তো বিআইডব্লিউটিএ যদি তাদের যে দায়িত্ব অর্পিত দায়িত্ব যদি তারা এটা ঠিকমতো করতে পারে, তাহলেই আমাদের সার্ভিসটা আমরা আগের মতো 22 কিলোমিটার পথ দিতে পারবো। ভোলা লক্ষ্মীপুরের এই রুটে 4টি ফেরি ও 13টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করে। ডিবিসি নিউজ ডেস্ক।
লালমনিরহাটের দেওডোবা তারকানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব নিয়ে দলীয় প্রভাবে আওয়ামী লীগ নেতাকে বানান কমিটির সভাপতি। টানা 4 বার বৃদ্ধি করেন অ্যাডহক কমিটির মেয়াদ। তৃতীয় বিভাগে এইচএসসি পাশ করলেও জালিয়াতির মাধ্যমে নিয়োগ নেন প্রধান শিক্ষকের। পরে অর্ধ কোটি টাকায় অবৈধভাবে নিয়োগ দেন আরও 4 কর্মচারীকে। দেখেন, এই যে এইচএসসি তৃতীয় বিভাগ, বিএ তৃতীয় বিভাগ, হঠাৎ করে এই সনদ বদলে গেল কেন? সনদ বদলে যায় কেমন করে? ফলাফল বদলায়নি, ফলাফল থেকে আছে। আব্দুল হান্নান 1990 সালে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন আদিপুরি উপজেলার দেওডোবা তারকনাথ সরকার উচ্চ বিদ্যালয়ে। আমার বক্তব্য তো আমি যেটা আছে সেটাই আমি দাখিলকৃত সনদপত্রে দেখা যায় তিনি এইচএসসিতে দ্বিতীয়, এইচএসসিতে তৃতীয় এবং বিএ করছে তৃতীয় বিভাগে উত্তীর্ণ। 2021 সালে প্রধান শিক্ষক অবসরে গেলে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পান আব্দুল হান্নান। এরপর দলীয় প্রভাবে আওয়ামী লীগ নেতাকে বানান অ্যাডহক কমিটির সভাপতি। বিধি না মেনেই কয়েকবার মেয়াদ বাড়িয়ে গোপনে অনুমোদন নেন পূর্ণাঙ্গ কমিটির। রাতারাতি বদলে ফেলেন নিজের শিক্ষা সনদ। এইচএসসিতে তৃতীয় বিভাগে পাশ করলেও তাতে দ্বিতীয় বিভাগ বসিয়ে ওই কমিটির মাধ্যমে নিয়োগ নেন প্রধান শিক্ষক হিসাবে। শুরু করেন নিয়োগ বাণিজ্য। নিয়োগ প্রক্রিয়াটা গোপনে করছে, আজ পর্যন্ত কোনো সংবাদপত্রের নাম পর্যন্ত জানা যায়নি। এবং হেডমাস্টার যে নিয়োগ হয়েছে ওর তৃতীয় বিভাগ, ও সার্টিফিকেট জাল করিয়া এখন নিয়োগ নিয়ে এনেছে। ঘুষের টাকা দিতে না পারায় অনেকের এমপিও ভুক্তির কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। অভিযোগ আছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে হয়েছে নিয়োগ। ওই যে সনদ জালিয়াতি হেডমাস্টার, আমার নাম মন্ত্রণালয় না পাঠার ইয়েতে আমি এই বেতন থেকে বঞ্চিত হই। নতুন যোগ দেওয়া কর্মচারীদের বক্তব্যেও সত্যতা মেলে নিয়োগে অবৈধ লেনদেনের বিষয়টি। মানে আমাদের কাজ ক্লিয়ার হলে স্যার বলছে 4টা রুম করে দিতে যত টাকা লাগবে অত টাকা দিতে হবে। বিধি বহির্ভূত এসব কাজে অন্য শিক্ষকদের যোগসাজশ থাকার অভিযোগ উঠলেও নিজেদের নির্দোষ দাবি করেছেন অভিযুক্তরা। ফ্রি এবং ফেয়ার হয়েছে এবং এখানে কোনো ধরনের তহবিলের প্রতি কোনো কথা নেই, শুধু আমরা শুধু ব্যাংক ড্রাফট যেটা ছিল সেটা। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক আব্দুল হান্নান। জলঢাকায় পরীক্ষা দিছি এবং দ্বিতীয় বিভাগে পাশ করছি, ইন্টারমিডিয়েট সেকেন্ড ক্লাস বা দ্বিতীয় বিভাগে পাশ করছি। এখন তারা কিভাবে কি করছে না করছে সেটা আমার জানা নেই। হেয় প্রতিপন্ন করার জন্য ওরা হয়তো এটা করতে পারে। তদন্ত করে সুপারিশ পাঠানো হয়েছে বলে জানান ইউএনও। যে প্রধান তার রেজাল্ট সংক্রান্ত জটিলতা, সে অভিযোগের প্রেক্ষিতে একটা তদন্ত হয়, তদন্তের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে আমরা জেলায় পাঠাইছি, যেটা বাউসি বরাবর পাঠাইছি ব্যবস্থা। 50 শিক্ষার্থীর জন্য নিযুক্ত 15 শিক্ষক কর্মচারীর স্কুলটিতে দ্রুত অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে শিক্ষার পরিবেশ ও মান বৃদ্ধির দাবি অভিভাবকদের। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, লালমনিরহাট। পৌষের শীতে প্রকৃতি সেজেছে অপরূপ সাজে। রোদের ঝলমলে আলোয় হলদে সরিষা ফুল আভা ছড়াচ্ছে গাইবান্ধা ও সাতক্ষীরার মাঠ জুড়ে। সেই সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন সব বয়সী মানুষ। সরিষার ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা। গুনগুন শব্দে ফুলের রেণু থেকে মৌমাছির মধু সংগ্রহ আর প্রজাপতির ছোটাছুটি, এই দৃশ্য প্রকৃতির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। সরিষা ক্ষেতের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছে মানুষ। পরিবার, বন্ধু বান্ধব, পছন্দের মানুষদের সাথে নিয়ে নেচে গিয়ে আনন্দের সময় কাটাচ্ছেন অনেকে। ধান কাটার পর পরিত্যক্ত জমিতেই সরিষার আবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভালো ফলনেরও আশা কৃষকদের। ধরেন এই ধান, এই আমন ধান কাটি, জামাইবাবু ধান কাটি, জমিটা ফেলায় না রেখে আমরা কিছু দিশে সরিষা করে। ভালো রস থাকা মাটিতে এবং আবহাওয়া ভালো থাকার কারণে এবছর সরিষা খুব সুন্দর ভালো। গাছ মূলা গাছ মনে হয় বড়, অনেক উঁচা, মনে করেন যেটা বলে চায় না। আর দিশিতেও মনে করেন অনেক ঘন গাছ, বিঘি বই মনে করেন 8 মণ 7 মণ, আর চায় না তো 10 মণ 12 মণ করে হয়। সরিষা চাষে দানা সংগ্রহ ও মধু আহরণ করে দুইভাবেই লাভবান হচ্ছে চাষিরা, বলছে কৃষি বিভাগ। প্রতি বছর সরিষা বিদেশ থেকে আমদানিতে যে অর্থ বিদেশে দিতে হয় সেটি সাশ্রয়ে গাইবান্ধা জেলার সরিষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরিষা চাষের মাধ্যমে বিদেশি তেলের নির্ভরতা কমবে, বলছেন সংশ্লিষ্টরা।
ইতিমধ্যে মাঠ হলুদে ছেয়ে গেছে। আমরা আশা করতেছি যে আমাদের যে তেলের যে বিদেশি নির্ভরতা এর মাধ্যমে কিছুটা হলেও কমানো যাবে। আমরা কৃষকদের প্রণোদনা প্রদর্শনী এবং আরও অন্যান্য বিষয়তার মাধ্যমে আমাদের আবাদ লক্ষ্যমাত্রাটা অর্জন করেছি। এবার সাতক্ষীরার ৭ উপজেলায় ১৯,০৫০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ করা হয়েছে ১৭,৫৩১ হেক্টরে। অন্যদিকে গাইবান্ধায় চলতি মৌসুমে ১৬,৫৫৪ হেক্টর জমিতে সর্ষের চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় ১,৩৫৪ হেক্টর বেশি। সাইমা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। এছাড়া দিক পরিবর্তন করেছে লস অ্যাঞ্জেলেসের দাবানল। এতে আরও ১,০০০ একর জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন। বাতাসের গতি আরও বাড়তে পারে, আর তাতে দাবানল আরও দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস কর্মকর্তা টড হপকিন্স জানিয়েছেন, পলিসেটস অঞ্চলের আগুন সামান্য নিয়ন্ত্রণে এসেছে, যদিও ওই এলাকায় এরই মধ্যে দাবানলে পুড়ে গেছে ২২,০০০ একরের বেশি জায়গা। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও ন্যাশনাল ফরেস্ট্রি কমিশনের ৭৪ জন সদস্যকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে মেক্সিকো। ক্যালিফোর্নিয়াকে সর্বাত্মক সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে দেশটির নাগরিক সুরক্ষার সমন্বয়কের প্রধান লরা ভ্যাসকুয়েজ অ্যালজুয়া। ১৯৫৩ সালে ডেনমার্কের কাছে ছেড়ে দেয়া গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র। এ নিয়ে অনেকটা মরিয়া নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঐতিহাসিক আর অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে স্বাধীন গ্রিনল্যান্ডের পক্ষে বর্তমান অবস্থান দ্বীপটির শাসক ডেনমার্ক। বিশ্লেষকদের অভিমত, কৌশলগত অবস্থান ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যের কারণেই গ্রিনল্যান্ডে চোখ ট্রাম্পের। একসময় ডেনমার্ক ও নরওয়ে মিলে পরিচিত ছিল ডানো নরওয়েজিয়ান রাজ্য নামে। 1814 সালে আলাদা হবার পর ডেনিশ রাজার অধীনে আসে গ্রিনল্যান্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির দখলে আসে ডেনমার্ক। কৌশলগত অবস্থানের কারণে দ্রুতই হিটলারের কবজা থেকে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেয় যুক্তরাষ্ট্র। 5 বছর পর 1953 সালে ডেনমার্কের কাছে হস্তান্তর করে। গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির দেখভাল করে ডেনমার্ক। স্বরাষ্ট্র শাসন উপভোগ করেন বাসিন্দারা। রয়েছে নিজস্ব প্রধানমন্ত্রী ও প্রশাসন। গ্রিনল্যান্ড তেল ও গ্যাসের মজুদে সমৃদ্ধ, যা সবুজ প্রযুক্তির জন্য প্রয়োজন। রয়েছে বিরল মাটির উপকরণ ও কাঁচামালের বিশাল সমারোহ। বিশ্বে যে বাজারে রয়েছে চীনের আধিপত্য। ইতিমধ্যে ট্রাম্পের সঙ্গে আলোচনার ইচ্ছা জানিয়েছেন ডেনিশ প্রধানমন্ত্রী মুটে এগেদে। স্বাধীন গ্রিনল্যান্ডের ইচ্ছা তিনি আগেই জানিয়েছেন। বিশেষজ্ঞদের অভিমত, চীনের আধিপত্য বিস্তার বন্ধে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ চায় যুক্তরাষ্ট্র। জাতীয় নিরাপত্তার বিষয়টি তো আছেই, এছাড়া আমাদের অর্থনৈতিক নিরাপত্তাও এর সাথে জড়িত। আমাদের সাথে ডেনমার্কের নিরাপত্তা ইস্যুতে অনেক আগে থেকেই চুক্তি রয়েছে। আপনাকে বুঝতে হবে, সেখানে ইউএস এর সামরিক ঘাঁটিও রয়েছে। ট্রাম্পের ইচ্ছার পরেও গ্রিনল্যান্ড নিয়ে কোনো চুক্তি হলেও কংগ্রেসের 2/3 সমর্থনের পরেই আইনে পরিণত হবে বিষয়টি। তাই ট্রাম্প ক্ষমতা নেবার পর এ বিষয়ে নজর থাকবে বিশ্বের। মির্জা সানোয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হলো সাকিব আল হাসানের বোলিং। টানা দ্বিতীয়বার বোলিং অ্যাকশন পরীক্ষায় ফেল করেছেন সাকিব। আন্তর্জাতিক কিংবা বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে বল করতে আবারও অ্যাকশন নিয়ে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে সাকিবকে। কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান। রাজনৈতিক ইস্যুতে ফিরতে পারছেন না দেশে, তার উপর নতুন করে পড়লেন বোলিং নিষেধাজ্ঞায়। ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে বিদেশি কোনো লিগ বা আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন না সাকিব। গত বছর ইংলিশ কাউন্টি ক্রিকেটে সারের হয়ে ম্যাচ খেলার সময় তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। তখন ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড ইংলিশ ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করে। বোলিং অ্যাকশন বৈধ প্রমাণের জন্য তাকে পরীক্ষা দিতে বলা হয়। গত ডিসেম্বরের শুরুর দিকে প্রথমবার যুক্তরাজ্যের লাফবোরো বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশন পরীক্ষা দিলেও উত্তীর্ণ হতে পারেননি সাকিব। এবার ভারতের চেন্নাইয়ে পরীক্ষা দিয়েও একই ফল জুটেছে সাকিবের ভাগ্যে।
এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে সাকিব আল হাসান ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের অধীনে প্রতিযোগিতাগুলোতে বোলিংয়ে নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। গত মাসে ভারতের চেন্নাইয়ে শ্রী রামচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্সে একটি স্বাধীন পুনর্মূল্যায়নের ভিত্তিতে এই সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। ফলে যুক্তরাজ্যের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের টেস্টিং সেন্টারে প্রাথমিক স্বাধীন মূল্যায়নের পর আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞার যে সিদ্ধান্ত হয়েছিল সেটাই বহাল থাকলো। এর ফলে পরবর্তী বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগ পর্যন্ত আন্তর্জাতিক ও বিদেশি লিগে আর বল করতে পারবেন না সাকিব। তবে শুধু ব্যাটার হিসেবে আন্তর্জাতিক কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যেতে পারবেন সাকিব আল হাসান। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।